আমরা আজকে জানব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কম্পোজিশন সম্পর্কে। তার আগে আমরা একটু আলোচনা করে নেব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কী। স্বাধীনতা উত্তর ভারতকে শাসন করার জন্য প্রয়োজন ছিল একটি কনস্টিটিউশন বা সংবিধানের। সেই সংবিধান বানানোর লক্ষ্যে তৈরি করা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা মেম্বার ছিলেন তারা তাদের ভিতরে আলাপ আলোচনা এবং ভোটাভুটির মাধ্যমে সুদীর্ঘ প্রায় 3 বছরের চেষ্টায় ড্রাফট করেন আমাদের বর্তমান কনস্টিটিউশনকে। ভারতে একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দাবি অনেক আগে থেকেই ছিল। প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দাবি রেখেছিলেন তৎকালীন কমিউনিস্ট নেতা এম.এন. রয় 1934 খ্রিস্টাব্দে। এরপর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দাবি রাখেন 1935 খ্রিস্টাব্দে এবং একই দাবি জওহরলাল নেহেরু রেখেছিলেন 1938 খ্রিস্টাব্দে। ফাইনালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দাবি ব্রিটিশদের দ্বারা অ্যাকসেপ্টেড হয়েছিল 1940 খ্রিস্টাব্দের আগস্ট অফারের মারফত। এর ফলশ্রুতি হিসাবে ক্রিপস মিশন 1942 খ্রিস্টাব্দে ভারতে আসে। তাদের মূল প্রস্তাব ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশন ফর্ম করা, কিন্তু ক্রিপস মিশনের সমস্ত প্রস্তাব রিজেক্টেড হয়েছিল। মেনলি রিজেক্টেড হয়েছিল মুসলিম লীগদের মারফত, কারণ তারা একটি আলাদা রাষ্ট্র গড়ার লক্ষ্যে দুটো আলাদা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডিম্যান্ড করছিল। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ভারতে আসে ক্যাবিনেট মিশন 1946 খ্রিস্টাব্দে। তারা মুসলিম লীগের যে দুটো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দাবিকে রিজেক্ট করেছিল, কিন্তু তাদের দেওয়া যে নতুন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির স্কিম সেটি মুসলিম লীগদের দ্বারাও অ্যাকসেপ্টেড হয়েছিল। ফলে সর্বসম্মতিতে ক্যাবিনেট মিশন প্ল্যানের উপর ভিত্তি করে 1946 খ্রিস্টাব্দে ভারতে তৈরি হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কম্পোজিশন নিয়ে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দের নভেম্বরে এবং এর মূল ভিত্তি ছিল ক্যাবিনেট মিশন প্ল্যান। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির টোটাল সিট সংখ্যা ছিল 389। এর ভিতরে ব্রিটিশ ইন্ডিয়ার জন্য সিট ছিল 296 এবং প্রিন্সলি স্টেট তাদের জন্য ছিল 93। এই 296 মেম্বাররা মূলত 3 রকম ভাগে ভাগ ছিল: মুসলিম, শিখ এবং জেনারেল। অপরদিকে 93খানা মেম্বার তারা আসতো তাদের যে প্রিন্সলি স্টেট ছিল তার যে হেড ছিলেন তাদের দ্বারা নমিনেটেড হয়ে। আবার 296টার ভেতরে 292টা আসন আসতো 11খানা গভর্নর শাসিত প্রভিন্স থেকে, আর বাকি 4টে আসতো চিফ কমিশনার শাসিত 4টে প্রভিন্স থেকে। ফলত দেখা যাচ্ছে যে এই 296টা সিট তারা আসতো ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়ে, আর এই 93খানা সিট এরা আসতো বিভিন্ন প্রিন্সলি স্টেট থেকে নমিনেটেড হয়ে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে সিট অ্যালোকেশন ছিল তার মূল ভিত্তি ছিল জনসংখ্যা বা পপুলেশন। প্রতি 10 লক্ষ মানুষে একজন করে সদস্য ঠিক হয়েছিল। আমরা যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারদের দিকে দেখি তাহলে মূলত 2 ধরনের মেম্বার ছিলেন। কিছু মেম্বার ছিলেন ইলেক্টেড এবং কিছু মেম্বার ছিলেন নমিনেটেড। আবার এই ইলেক্টেড মেম্বাররা তাদের রেসপেক্টিভ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির যারা মেম্বার ছিলেন তাদের দ্বারা ইনডাইরেক্টলি ইলেক্টেড ছিলেন। অপরদিকে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির যারা মেম্বার ছিলেন তারাও কিন্তু যাদের দ্বারা ইলেক্টেড হতেন তারা টোটাল পপুলেশন ছিল না, কারণ সেই সময় খুব লিমিটেড মানুষের হাতে ফ্র্যাঞ্চাইজ বা ভোটাধিকার ছিল।
কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সগুলোর 296টা আসন ছিল, সেই সমস্ত আসনে ইলেকশন হয়েছিল 1946 খ্রিস্টাব্দের জুলাই আগস্ট মাসে। 296টা আসনের ভেতরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একাই 208খানা আসনে জয়লাভ করেছিল। অপরদিকে মুসলিম লীগ পেয়েছিল 73খানা আসন, এবং আদার্স যারা ছোটোখাটো পার্টি বা ইন্ডিপেন্ডেন্ট ভাবে লড়াই করেছিল তারা 15খানা আসন পেয়েছিল। আর প্রিন্সলি স্টেটের যে 93খানা সিট নমিনেটেড হওয়ার কথা ছিল, সেই সিট সংখ্যা ফুলফিল হয়নি, কারণ প্রচুর প্রিন্সলি স্টেট তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে বাইরে থাকবে। ফলত এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্যদের জন্য নির্বাচন হয়েছিল সেটা ডাইরেক্ট ইলেকশন ছিল না, কারণ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা মেম্বার ছিল তাদেরকে সাধারণ মানুষ ভোট দেয়নি সরাসরি, তাদেরকে ভোট দিয়েছিল তখনকার প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির যারা মেম্বার তারা। ফলে এটি একটি ইনডাইরেক্ট ইলেকশন ছিল। কিন্তু দেখা যায় যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মোটামুটি সমস্ত ধরনের মানুষেরই রিপ্রেজেন্টেশন ছিল, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, শিখ, পার্সি, অ্যাংলো ইন্ডিয়ান, ইন্ডিয়ান খ্রিশ্চান, এসসি, এসটি, এমনকি ওমেন, সমস্ত ধরনের মানুষেরই কম বেশি সেখানে রিপ্রেজেন্টেশন ছিল। এবং তৎকালীন রাজনীতিতে যত ইম্পর্টেন্ট পার্সোনালিটি ছিল কম বেশি সবাই সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিল, কিন্তু সব থেকে যিনি ইম্পর্টেন্ট ছিলেন মহাত্মা গান্ধী, তিনি কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট যে সেই সময়কার সব থেকে ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্সোনালিটি তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন না। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট এমসিকিউ হিসাবে বারবার এক্সামে আসে, যেমন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সিম্বল ছিল এলিফ্যান্ট বা হাতি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন স্যার BN রাও। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সেক্রেটারি ছিলেন HVR আয়েঙ্গার। কনস্টিটিউশনের চিফ ড্রাফটম্যান ছিলেন SN মুখার্জি। ইন্ডিয়ান কনস্টিটিউশনের মেইন ক্যালিগ্রাফার ছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, এবং কনস্টিটিউশনটা লেখা হয়েছিল ফ্লোয়িং ইতালিক স্টাইলে। কনস্টিটিউশনের ডেকোরেশনের জন্য শান্তিনিকেতন থেকে অনেকজন আর্টিস্টকে আনা হয়েছিল, তাদের ভেতরে মেন আর্টিস্ট ছিলেন নন্দলাল বোস। কনস্টিটিউশনের যে হিন্দি ভার্সন ছিল সেটির ক্যালিগ্রাফার ছিলেন বসন্ত কৃষ্ণ বৈদ্যা। ভারতের কনস্টিটিউশন মূলত দুটো ভাষাতেই অফিসিয়ালি পাবলিশ হয়েছিল, একটি ছিল ইংলিশ আর একটি ছিল হিন্দি। আমরা নেক্সট ক্লাসে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কীভাবে কনস্টিটিউশনকে ড্রাফট করলো এবং অ্যাডপ্ট করলো সেই নিয়ে আলোচনা করব।